ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। পরের দিন পার্টিতে আজ ইয়াশকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। সবগুলো মেয়ে হাঁ করে ওকে দেখছে, আর এদিকে ইয়াশ ব্যস্ত রশনিকে দেখতে। সানা আর রশনি একসাথে বসে কি নিয়ে যেন ঝগড়া করছে। দেখ বোন, যাই ক কিন্তু জিতবো তো আমার লাল পিঁপড়ায়। স্বপ্ন দেখা ভালো কিন্তু ঘুমের মধ্যে। তুই আমার চ্যালেঞ্জ করতেছস? হ্যাঁ দেখিস, জিতবো আমার কালো পিঁপড়ায়। ঠিক আছে তাহলে বল লাগলো 5 টাকার বাজি। 5 টাকা দিতে হইব, ওইটা দিয়ে তো 10-10টা হাজমালা পাওয়া যায়, আর আমি ওইটা তোরে দিয়ে দেবো। কিপটামি ছাড়, নইলে কপালে জামাই নাই। ওকে, লাগলো 5 টাকার বাজি। তখনই পেছন থেকে সেহের বলে উঠলো, লাইক সিরিয়াসলি তোমরা পিঁপড়াদের নিয়েও রেস খেলা শুরু করে দিয়েছ। ওরা পেছনে ঘুরে দেখলো ইয়াশ সেহেরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। দুজনেই 32 দাঁত বের করে হাসছে। তো কি করব, টাইম পাস করার জন্য কিছু পাচ্ছিলাম না, তাই আর কি। হ্যাঁ বুঝেছি। কিছুক্ষণ পর ইয়াশ গিয়ে স্টেজে সেহেরকে ডেকে উইশ করলো। সেহের ওর স্পিচ দেওয়া শেষে সানাকে স্টেজে ডাকলো। যাও যাও মামা, স্ট্রেস থেকে তোমার সুখের দিন তোমারই ডাকতেছে। আমার প্রচুর গরম করতেছে। যা তো বার। রশনি ধাক্কা দিয়ে সানাকে পাঠিয়ে দিল। সানা একবার রশনির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, তারপর নর্মাল থাকার ভান করে স্টেজে যায়। সেহের এক হাঁটু গেড়ে বসে সানাকে সবার সামনে রিং দিয়ে প্রপোজ করে। সবাই একসাথে চিল্লাচ্ছে। সবার একই স্লোগান, সে ইয়েস সে ইয়েস। ইয়েস বলার সাথে সাথে সবাই হাততালি দিয়ে ওঠে, আর ওপর থেকে ছোট ছোট কালারফুল পেপার্স, স্টিমার্স, চিমকি পড়তে থাকে। সেহের সানাকে রিংটা পরিয়ে দিল, তারপর ওর হাতে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে উঠে দাঁড়ালো। সবাই যে যার মতো এনজয় করছে, কেউ খাচ্ছে তো কেউ নাচছে, কিন্তু রশনি তো রশনি এক কোণায় বসে সবাইকে দেখছে। তখন সবার মাঝ থেকে ইয়াশ এসে রশনির পাশের একটা টুলে বসলো। একা বসে আছো যে? এমনি ভালো লাগছে তাই। ও আচ্ছা। হুম would you like to have juice? রশনি মাথা নেড়ে সম্মতি জানালো। ইয়াশ গিয়ে রশনির আর ওর জন্য জুস নিয়ে এলো। একটা গ্লাস নিজের জন্য রাখলো, আর আরেকটা রশনির সামনে ধরলো। রশনি কয়েক চুমুকে জুসটা শেষ করলো, আর ইয়াশ একটা সিগারেট নিয়ে গ্লাসটাকে হাতে নিয়ে ঘোরাতে লাগলো। জুসটা খাওয়ার কিছুক্ষণ পর রশনির মাথাটা যেন কেমন ভঁ ভঁ করছে। ও মাথায় হাত দিয়ে সেটা বোঝার চেষ্টা করছে, কিন্তু ইয়াশের তাতে কোনো মাথা ব্যথা নেই। ও বাঁকা হেসে রশনির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। রশনির চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। রশনি ওর পাশের টেবিলটা ধরে উঠে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার বিফলে যাচ্ছে। কোনো মতে উঠে ঢলতে ঢলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, মুখে মাথায় পানি দেওয়ার জন্য, কিন্তু তার হলো না। অর্ধেকটা পথ গিয়েই কারো বুকের ওপর মুখ থুবড়ে পড়ে গেল, আর লোকটা হলো ইয়াশ। ইয়াশ রশনিকে ওর বুকের মাঝে জড়িয়ে নিল। ওর মুখের ভাবটা এমন যেন যা হচ্ছে তা স্বাভাবিক, এটা যেন হওয়ারই ছিল। সেখানে পার্টিটা হচ্ছিল সেই হোটেলটারই একটা রুমে ইয়াশ রশনিকে নিয়ে গেল। দরজা লক করে রশনিকে বিছানায় ফেলে দিল।
রশনি কিছু বুঝতে পারছে না ওর সাথে কী ঘটছে। চারিদিকটা শুধু ঘোলাটে লাগছে। অস্পষ্টভাবে দেখতে পাচ্ছে একটা লোক তার সামনে তার গা থেকে ব্লেজারটা খুলে ফেলে দিল, তারপর শার্টের বোতাম খুলতে শুরু করলো। সব না বুঝতে পারলেও এইটুকু ঠিকই বুঝতে পারছে যে ওর সাথে খারাপ কিছু ঘটতে চলছে। ওর কানে লোকটার বলা কিছু কথা ভেসে আসলো। এবার তোমাকে কে বাঁচাবে জান? ইয়াশ ওর শার্টটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে আস্তে আস্তে রশনির দিকে এগোতে শুরু করলো। সকাল 10:44। নরম তুলতুলে মাস্টার বেডের ওপর উপত হয়ে শুয়ে আছে দ্য বিজনেস আইকন ইয়াশ আহমেদ। চোখ মিটমিট করে খুলছে, সম্পূর্ণভাবে খুলতে পারছে না, মাথায় অসহ্য যন্ত্রণা হওয়ার কারণে। খুব কষ্ট করে আস্তে আস্তে মাথা ধরে উঠে বসলো। মাথাটা পুরো ভন ভন করছে। চারপাশে তাকিয়ে সবটা বোঝার চেষ্টা করছে। তারপর নিজের দিকে তাকালো। শরীরে কোনো কাপড় নেই, শুধু একটা সাদা চাদর দেখেই ভ্রু কুচকালো ইয়াশ। কিছুক্ষণ পর কালকের রাতের ঘটনা মনে পড়ল। মনে পড়তে ধরফরিয়ে বিছানার অন্য পাশটায় তাকালো, কিন্তু না, এখানে রশনি নেই। তাহলে কোথায় ও? ইয়াশ মাথায় হাত দিয়ে বসে আছে, কালকের রাতের সব ঘটনা মনে করার চেষ্টা করছে। ও রশনির গা থেকে ওড়নাটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তারপর রশনির দিকে 1 পা 2 পা করে এগোতে লাগলো। এইটুকুই মনে আছে, আর এরপর কি হয়েছিল কিছু মনে পড়ছে না। হ্যাঁ, সেও হালকা ড্রিঙ্কস করেছিল, কিন্তু যতটা দ্বারা নিজেকে প্রপারলি কন্ট্রোল করা যায়। তাহলে তার কিছু মনে পড়ছে না কেন? এসব ভাবতে ভাবতে তার কানে কারো কান্নার আওয়াজ আসে। ইয়াশ দেখলো নিচে বসে একটা মেয়ে 2 হাঁটুতে মুখ গুজে কাঁদছে। মেয়েটার শরীরে শুধু বেডশিট দিয়ে ঢাকা। ইয়াশ বুঝতে পারলো মেয়েটা রশনি, আর ওর কাঁদার কারণটাও আন্দাজ করতে পারলো। ওর না মনে থাকলেও কিছু না ঘটলে তো আর রশনি শুধু শুধু কাঁদছে না। ইয়াশের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। ও গিয়ে রশনির পাশে 1 হাঁটু ভাঁজ করে বসলো। তারপর রশনির মুখটা উঁচু করে ওর সামনে ধরলো। তারপর নিজের অন্য হাতের 2 আঙুল দিয়ে রশনির মুখে স্লাইড করতে করতে বলল, কাঁদছো যে? এটা তো হওয়ারই ছিল। দেখো, এখন তুমি যদি ইয়াশ আহমেদকে থাপ্পড় মেরে বসে ভাবো যে তুমি এমনি বেঁচে গেছো, তাহলে তো সেটা তোমার বোকামি, আমার কিছু না, তাই না? কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো, মনে আছে একদিন তোমাকে দিয়ে কিছু পেপারে সাইন করিয়েছিলাম, যা তুমি না দেখেই সাইন করে দিয়েছিলে। সেটা লাস্ট পেজের আগের পেজেই ছিল 5 বছরের ডিলারশিপের কন্ট্রাক্ট পেপার। আচ্ছা, সব ছাড়ো, কখনো ভেবে দেখেছো তুমি যেদিন পার্টির পরের দিন আমার কেবিনে এসে পেপারগুলোর কথা জিজ্ঞেস করেছিলে, তখন আমি কোনো রিয়াক্ট না করি কেন স্বাভাবিকভাবেই তোমার কথা মেনে নিলাম? চলো তোমাকে বলি তাহলে। একটা কথা কি জানো তো, কোনো মানুষের শরীরে শত আঘাত করলেও মানুষটা না ততটা যন্ত্রণা অনুভব করে না যতটা করে তার হৃদয় আঘাত করলে। সো what I have done. একটা থাপ্পড়ের জন্য এতগুলো সব করলেন? জেদই বলতে পারো। জানো তো, ছোট থেকে যে জিনিসটার উপর আমার নজর পড়ে সেটা যে কোনো মূল্য আমি নিজের করেই ছাড়ি। আর সেখানে তো তোমার মতো একটা মেয়ে, that's nothing for me. আপনি কি ভেবেছেন এত কিছু করে আপনি পার পেয়ে যাবেন? কখনো না। কথায় বলে না, কার্মা ইজ দ্য বেস্ট। আপনি আপনার প্রতিফল ঠিক পাবেন। হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট লাগবে। আগ্রহীরা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। রশনির কথা শুনে ইয়াশ এমন রিয়াকশন দিল যেন রশনি মাত্র যোগ বলল। ও রিয়েলি? তো কি করবে শুনি? রাস্তা দাঁড়িয়ে হাতে প্লে কার্ড নিয়ে আন্দোলন করবে আমার বিরুদ্ধে, নাকি নিজের নায়ক নাহিদকে বলবে সে আমাকে মারতে? শোনো, তোমার নায়ক নাহিদ যদি জানতে পারে যে তুমি অন্য একটা পুরুষের সাথে রাত কাটিয়ে এসেছো, তাহলে ফিরেও থাকবে না তোমার দিকে। আর শুধু কেন, গোটা সমাজ তোমার উপর থুতু দেবে। ইয়াশ এতক্ষণ কথাগুলো ব্যঙ্গ করে বললেও এখন মুখে সিরিয়াস ভাবে নে রশনির চুলের মুঠি শক্ত করে ধরে বলল, তোর সাহস কিভাবে হয় রে আমার সামনে এই অবস্থায় থেকে উঁচু গলায় কথা বলিস? তুই তোর মিডল ক্লাস মামা আর তোর এই মিডল ক্লাস নাগো, তোদের পুরো মিডল ক্লাস ফ্যামিলিটা আবার চুলটা বাঁকা করতে পারবে না, মাইন্ডেড। বলেই রশনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর নিজের থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। 7 দিন পর, এই 1 সপ্তাহে ইয়াশ একদিনও অফিসে যায়নি। কেন তা নিজেও জানে না। ইয়াশ মুখের ওপর হাত রেখে বিছানায় আধশোয়া হয়ে আছে। কখন থেকে ফোনটা বেজেই চলেছে, কিন্তু ধরার কোনো ইচ্ছা বা মুড কোনোটাই নেই।
বারবার বাজতে বাজতে আপনি ইচ্ছায় কেটে যাচ্ছে। আরও কয়েকবার কল আসায় ইয়াশ বিরক্তি নিয়ে গেল কলটা রিসিভ করতে। দেখে তার ম্যানেজার মিস্টার হাতিমের কল। ইয়াশ কল রিসিভ করে কানের কাছে রাখলো। ফোন রিসিভ করার সাথে সাথে ইয়াশ কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে ম্যানেজার বলে উঠল ফোন রিসিভ করার সাথে সাথে ইয়াশ কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে ম্যানেজার বলে উঠল, স্যার প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব অফিসে আসুন। কেন, কি হয়েছে? স্যার দেখুন, এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না, কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসুন। বলেই ফোনটা কেটে দিল। ইয়াশ মনে মনে ভাবতে লাগলো, না, কোনো বড় ধরনের সমস্যা না হলে এইভাবে ডাকতো না। এমন ঘুরতে পারে যার জন্য অফিস থেকে এইভাবে আর্জেন্ট ডাকা হলো। রশনি কিছু করলো না তো? না না, ওর সাথে যা হয়েছে তারপর তো আর মনে হয় না অফিসে এক কদমও রাখবে। ইয়াশ আর বেশি কিছু না ভেবে সেখান থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য অফিস। ইয়াশ অফিসে পৌঁছে দেখলো ওর অফিসের বাহিরে পুলিশের একটা গাড়ি আর তার সামনে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে। ইয়াশ আর সময় নষ্ট না করে অফিসের ভেতরে চলে গেল। আর ভেতরে যেতেই কয়েকজন পুলিশ ওকে ঘিরে ধরলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার চৌধুরী। এইসব দেখে ইয়াশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানে আন্ডার অ্যারেস্ট মানে কি এসবের? মানে খুব ক্লিয়ার, আমরা আপনাকে দর্শন থেকে গ্রেপ্তার করছি। হোয়াট? আর গাইস কিডিং উইথ মি? আমরা এখানে আপনার সাথে মজা করতে আসিনি। কি সব আলতু ফালতু কথা বলছেন? আপনি বলছেন যে আমি মানে দ্য বিজনেস টাইকুন ইয়াশ আহমেদ ইজ আ রেপিস্ট? লাইক সিরিয়াসলি? দেখুন, আমরা এখানে আমাদের টাইম ওয়েস্ট করতে আসিনি। আমাদের কাছে আপনার নামে কমপ্লেন এসেছে, তাই আমরা। কথা শেষ হওয়ার আগেই ইয়াশ তাকে থামিয়ে দিয়ে বলল, কমপ্লেন এসেছে? তাও আমার নামে? কে করেছে? ইয়াশের কথায় পুলিশটা একজন মহিলা কর্মকর্তাকে ইশারা করে। সে গিয়ে অন্য একটা রুমে গিয়ে একটা মেয়েকে নিয়ে এলো। পুলিশটা রশনিকে দেখিয়ে বলল, ইনি? রশনিকে দেখতে খুব রোগা লাগছে, মুখটা একদম শুকিয়ে গেছে, গালে ঘাড়ে হাতে আর বিভিন্ন জায়গায় দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইয়াশকে দেখা মাত্র রশনি যেন আঁতকে উঠল। ও গিয়ে মহিলা কর্মচারীটার পেছনে লুকিয়ে গেল। সে রশনিকে কোনো মতে সামলে নিল, কিন্তু ওর কান্না কমলো না। ও ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই চলেছে। এতক্ষণ ইয়াশ রশনিকে দেখছিল, কিন্তু হঠাৎ ওর এমন বিহেভিয়ারে ওর ঘোর কাটলো। পুলিশ রশনিকে জিজ্ঞেস করলো ইয়াশই সেই লোকটা নাকি যার বিরুদ্ধে ওর অভিযোগ। রশনি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। ইয়াশ রশনির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। তারপর পুলিশকে উদ্দেশ্য করে রশনির দিকে তাকিয়ে বলল, আপনাদের কথা মতো আমি ওকে রেপ করেছি, তাই তো? ইয়াশের কথায় সবাই একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করছে। কি বলতে চাই ইয়াশ? আচ্ছা, আমি যে এই কাজটা করেছি তার কোনো প্রপার প্রুফ আছে আপনাদের কাছে, নাকি এভাবেই মুখ উঠিয়ে এসে পড়েছেন কোনো প্রমাণ ছাড়া আমাকে অ্যারেস্ট করতে? হ্যাঁ, উনি তো ঠিকই বলেছে। আপনার কাছে কি ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? রশনিকে উদ্দেশ্য করে বলল কথা। জি আছে। রশনির উত্তর পেয়ে ইয়াশ অবাক হয়ে ওর দিকে তাকালো। কি প্রমাণ দেবে ও? এতক্ষণ রশনি ভয় পেলেও এখন আর ওর চোখে ভয়ের কোনো ছিটে ফোঁটাও নেই। আছে প্রমাণ। ইয়াশের হাসি উধাও, কিন্তু এবার রশনির মুখে সেই বাঁকা হাসি যা শুধু ইয়াশই দেখতে পেল। রশনি আবার আগের মতো সেই করুণ ফেস বানিয়ে পুলিশ অফিসারকে বলল, স্যার আপনি চাইলে সারা দিনের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পারেন। এবার ইয়াশের মাথায় শুধু আকাশ না, যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ওর মাথার ওপর পড়ল। ও ভাবেনি যে রশনি এত দূরের ভাবতে পারবে। পুলিশ অফিসার রশনির কথায় যুক্তি খুঁজে পেল, তাই সে তার একজন লোককে পাঠালো ওই হোটেলের সেদিনের রাতে সিসিটিভি ফুটেজ আনতে। ফুটেজে ক্লিয়ার দেখা যাচ্ছে ইয়াশ রশনির সাথে জোরাজোরি করছে। রশনি আবার সেই আগের ন্যাকা কান্না শুরু করলো। আশেপাশে সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে। আপনার কি কিছু বলার আছে? ইয়াশ কিছু বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। তাদেরই একজন এসে ইয়াশের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। ইয়াশকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ও পেছন থেকে রশনির ন্যাকা কান্না শুনতে পাচ্ছে। রশনি কাঁদছে আর বলছে, আল্লাহ গো, আমার সব কায়না নিল, আমার সর্বনাশ কইরা দিল গো।
আর আশেপাশের মেয়েগুলার স্পেশালি আন্টিগুলো বিভিন্ন কানাঘুষা করছে। ইয়াশ সব হাত মুঠ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ইয়াশ একবার পিছে তাকালো। রশনি ইয়াশ পেছনে ফেরা দেখে একটা বাঁকা হাসি দিল, যা ইয়াশের রাগটাকে আরও কয়েক হাজার গুণ বাড়িয়ে দিল। ইয়াশ একবার রশনির দিকে তাকিয়ে তারপর পুলিশ জিপে উঠে চলে গেল। এক হাঁটু সোজা রেখে অন্যটা ভাঁজ করে সেটার ওপর এক হাত রেখে বসে আছে ইয়াশ। সেলের দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আজকের সব ঘটনাগুলো আওড়াচ্ছে, কিন্তু কিছুতেই হিসাব মিলাতে পারছে না কী থেকে কী হয়ে গেল। এমনটা তো হওয়ার ছিল না। সবটা যেন ওর ধারণার ঊর্ধ্বে। ওর ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে একজন জেলার এসে ওকে বলে গেল রশনি এসেছে আর ওর সাথে দেখা করতে চায়। ইয়াশের প্রত্যাশাটা বাস্তবায়ন হলো। ও জানতো রশনি আসবে ওর সাথে দেখা করতে। ইয়াশ অধীর আগ্রহ নিয়ে জেলারটার সাথে গেল। ইয়াশকে সেল থেকে বের করে অন্য একটা রুমে রাখা হয়েছে। রুমটাতে বিশেষ কিছু নেই, অন্ধকার। তার মধ্যে একটা ছোট্ট ডিম লাইট যেটা নিভু নিভু করে জ্বলছে। একটা ছোট্ট টেবিল আর দুই সাইডে দুইটা চেয়ার, যেটার এক পাশে ইয়াশ বসে আছে। কিছুক্ষণ পর ইয়াশ কারো পায়ের কদমের আওয়াজ শুনতে পেল, যা শুনে বুঝতে পারলো রশনি এসেছে। লাইট রেড কালারের কমপ্লিট লেডিস স্যুট, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক বুটস, রেড লিপস্টিক, গাঢ় আইলাইনার আর লম্বা চুলগুলো উঁচু করে ঝুঁটি করা, সব মিলিয়ে জাস্ট ওয়াও। সানগ্লাসটা খুলে শার্টের সাথে আটকে অন্য পাশের চেয়ারটাতে বসলো রশনি। মুখে অন্য রকমই এক অ্যাটিটিউড আর ঠোঁটের কোণে বাঁকা হাসি। দুই হাত একসাথে মুচড়ে ঘাড়ের পেছনে রেখে ইয়াশের দিকে তাকালো। তারপর ওকে উদ্দেশ্য করে বলল, তা কেমন আছেন মিস্টার বিজনেসম্যান? ইয়াশ ওর হাবভাব দেখে পুরোই অবাক। ইয়াশকে পুলিশে দিতে পারলেও ওর সাথে যে ইয়াশ আসলেই কিছু করেছে তা তো সত্য। তাহলে তো ওর এখানে এসে কান্নাকাটি করা, ইয়াশকে দোষারোপ করার কথা, কিন্তু তা না করে রশনি ঠান্ডা মাথায় কথা বলছে। ইয়াশ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। দেখুন, আমি জানি আমাকে আজ অনেক সুন্দর লাগছে, তাই বলে কি এভাবে তাকিয়ে থাকবেন নাকি? রশনির কথা ইয়াশ যেন বোকা বনে গেল। ও হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? ইয়াশ কি বলবে ভেবে পাচ্ছে না। তোমার সাথে এত কিছু ঘটে গেল, তারপরেও তুমি এত... ইয়াশের মুখের কথা কেড়ে নিয়ে রশনি বলা শুরু করলো, এত স্বাভাবিক কিভাবে তাই তো? ইয়াশ ভ্রু কুঁচকে রশনির দিকে তাকালো। আরে বাবা, আমার সাথে কিছু ঘটলে তো অস্বাভাবিক হব, তাই না? রশনির কথার মানে ইয়াশ বুঝলো না। মানে যা শুনলে তাই। কি বলতে চাইছো কি তুমি? এত বড় বিজনেসম্যানের কাছ থেকে আমি এটা আশা করিনি। দেখো, যা বলার ক্লিয়ারলি বলো। আচ্ছা ঠিক আছে, আমারও অত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে বোর লাগছিল। আচ্ছা, আমার কথা রাখুন, আপনি নিজেই বলুন সেদিন রাতে আমাদের মাঝে কি ঘটেছিল। রশনির কথাটা ইয়াশের কাছে কিছুটা অদ্ভুত লাগলো। কি হলো বলুন। ইয়াশ এখনো ওভাবেই ক্যাবলার মতো ওদিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাবুন। রশনির কথা মতো ইয়াশ ওই দিন রাতের কথা মনে করার চেষ্টা করছে, কিন্তু ওই দিনের মতো কিছুতেই কিছু মনে পড়ছে না। কিছু হলে তো মনে থাকবে। কি বোঝাতে চাইছো তুমি? কাম ডাউন। আরে ইয়ার, চিল না, এত প্যারা নেওয়ার কি আছে? বিদ্রুপ করছো? না, একদমই না। কিন্তু একটা কথা কি জানেন তো, আমি আমার লাইফে অনেক স্মার্ট ছেলে দেখেছি, কিন্তু আপনার তো জবাবই হয় না। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এর থেকে বড় ওভার স্মার্ট আমার লাইফে কখনোই দেখি নাই। বলেই আবার জোরে জোরে হেসে দিল। ইয়াশ রশনির কথার আগামাথা কিছুই বুঝলো না। পরক্ষণেই রশনির মুখের এক্সপ্রেশন পুরো চেঞ্জ। এতক্ষণ ফাজলমার সুরে কথাগুলো বললেও এখন মুখে সিরিয়াস ভাব এনে টেবিলের ওপর দুই হাত দিয়ে জোরে বাড়ি মেরে তারপর ইয়াশের দিকে চোখ রাঙিয়ে বলল, তুই নিজেকে যতটা চালাক ভাবিস তার 1%ও তুই না। শোন তাহলে, ওই দিন রাতের ড্রিঙ্কস আমি না তুই করেছিলি।
ইয়াশ 2 গ্লাস জুস নিয়ে এসে রশনির সামনে রাখলো। যেটা রশনির সামনে রেখেছিল ওটাতে ছিল ড্রাগস। যেই না ইয়াশ নিজের গ্লাসটা নিতে যাবে তখনই পেছন থেকে সেহের ওকে ডাক দিল একসাথে ডান্স করার জন্য, কিন্তু ইয়াশ না করে দেয়। আর এই সুযোগেই রশনি তার গ্লাসটা ইয়াশের গ্লাসের সাথে এক্সচেঞ্জ করে নেয়। তারপর ড্রাঙ্ক হওয়ার পর অ্যাক্টিং করে আর ইয়াশও ওর ফাঁদে পা ফেলে ওকে রুমে নিয়ে যায়। দেন কিছুক্ষণের মধ্যেই নেশার দ্রব্যটা কাজ করা শুরু করে আর ইয়াশ বেহুশ। বর্তমানের ঘটনা। রশনি হেসে বলল, মানে তোর ঘোড়া গর্তে তোকেই ফেললাম। ইয়াশ কিছু বলছে না, শুধু মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর ইয়াশ বলল, সব ঠিক আছে, কিন্তু তখন যদি সেহের আমাকে ডাক না দিত তাহলে তুমি তো গ্লাস এক্সচেঞ্জও করতে পারতে না। আর তার থেকে বড় কথা, তুমি জানলে কি করে যে আমি জুসে ড্রাগস মিশিয়েছিলাম? বলবো না? থাক, বলবো না, আপনি হজম করতে পারবেন না। ইয়াশ কোনো রিয়্যাক্ট করছে না, চুপচাপ বসে রশনিকে দেখে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলেই দিই তো, শুনুন। আপনার পুরো প্ল্যানটা আমি আগে থেকেই জানতাম। ইয়াশ ভ্রুকুচকে তাকিয়ে আছে। এটাই তো ভাবছেন যে কিভাবে জানলাম, তাই তো? আপনার প্ল্যানের ব্যাপারে কে বলেছে জানেন? মোহিত মাহফুজ। মোহিত মাহফুজ ওই ছেলেটা যাকে ফোন করে ওর সব প্ল্যানের ব্যাপারে বলেছিল। কথাটা শোনা মাত্র ইয়াশ টেবিলের ওপর জোরে বাড়ি দিয়ে দাঁড়িয়ে গেল। না, আমি বিশ্বাস করি না। রশনি কোনো রিয়্যাক্ট করলো না, শান্তভাবে বসে ইয়াশকে দেখছে। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিছুক্ষণ থেমে আবার বলল, জানেন সে আপনার বিশ্বাসের মূল্য মাত্র 20 লক্ষ টাকা লাগিয়েছে। রশনি ইয়াশের চোখের কোণে স্পষ্ট পানি দেখতে পেল। রশনি আবার বলা শুরু করলো, কি হলো, খুব কষ্ট হচ্ছে বুঝি? আপনার 6 বছর পুরনো বিশ্বস্ত লোক আপনার সাথে বেইমানি করলো, যেমনটা আপনি করতে চেয়েছিলেন আমার সাথে। রশনি কথাটা শান্তভাবে বললেও এর গভীরতাটা অনেক। আরে বসুন বসুন, ট্রেলার শুনে এই অবস্থা, পুরো ফিল্মটা তো শুনলে কি করবেন? ইয়াশ জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। এবার আসি, জুস এক্সচেঞ্জ করলাম কিভাবে সেই কথায়। ওটা তো শুধু আপনার 6 বছর পুরনো লোক ছিল, কিন্তু আপনার ছোটবেলার বন্ধু এই কাজে আমাদের সাথে ছিল, মানে শেখের ভাই। শুধু সাথে ছিল না, পুরো প্ল্যানটা তো তারই তৈরি করা। সানাকে সেদিনের পার্টির কথা বলার পরেও ওর রেগে গিয়ে শেহেরকে বলেছিল, আর ওগুলো শুনে শেহের ভাই এই প্ল্যান তৈরি করে। আর এখন সে আপনাকে শুধু ঘৃণা করে আর কিছুই না। ইয়াশের পায়ের তলার জমিন যেন সরে যাচ্ছে, আকাশ ভেঙে মাথায় পড়ছে। ও যা করেছে তার জন্য শেহের ওকে ঘৃণা করবে, এটা স্বাভাবিক। কিন্তু ওকে শাস্তি দেওয়ার জন্য শেহের যে এই কাজটা করবে, ইয়াশ কখনো এটা কল্পনাও করেনি। ইয়াশ 2 হাঁটু ভেঙে বসে পড়ল। তার প্রিয় মানুষগুলোর সাথে তার অশ্রুগুলো আজ বেইমানি করছে। রশনি ইয়াশের রসামানে একটু ঝুঁকে বলল, বলেছিলাম না, কর্ম ইজ আ বিস। যা করবেন তার ফল অবশ্যই পাবেন, হয়তো আজ নয়তো কাল। আচ্ছা আপনি এটা বলুন তো, ওই দিন পার্টিতে এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনাকে ভালোবাসতে শুরু করব? লাইক সিরিয়াসলি, আপনাকে আপনার মতো মানুষরা না কখনো ভালোবাসা পাওয়ার যোগ্য না। রশনি একদমে কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অনেক রেগে গেছে, ও নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। গিয়ে ইয়াশের টি শার্টের গলা টেনে ইয়াশের মুখটা ওর সামনে এনে বলল, আর কি যেন বলেছিলি? নাহিদ সব কিছু জানার পর আমার দিকে ফিরেও তাকাবে না, তাই না? আরে শোন, সব পুরুষ তোর মতো কাপুরুষ হয় না। যদি হতো, আমি যদি ধর্ষিত হয়ে যাই না, তখনও আমার নাহিদ আমাকে ছেড়ে যাবে না। এই সব কিছুতে সব থেকে বেশি সাপোর্ট আমাকে কে করেছে জানিস? আমার নাহিদ। আজ আমি তোকে বলছি, তুই কখনো ওর নখের যোগ্য হতে পারবি না। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে ইয়াশকে ধাক্কা মেরে সরিয়ে দিল। ইয়াশ দরজার দিকে তাকিয়ে দেখলো 2টা ছেলে আর একটা মেয়ে ভেতরে আসছে, যাদের খুব ভালো করে ইয়াশ চেনে। সানা, শেহের আর নাহিদ।
ওরা তিনজন এসে ইয়াসের সামনে তাকালো, কিন্তু ইয়াস ওদের দিকে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। সানা, সেহের আর নাহিদ ওরা তিনজন এসে ইয়াসের সামনে তাকালো, কিন্তু ইয়াস ওদের দিকে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। কি ভেবেছেন মিস্টার আহমেদ এত কিছু করে খুব সহজেই পার পেয়ে যাবেন? কখনোই না। আপনি আমার রোশনির দিকে নজর দিয়েছেন, আপনার অবস্থা তো এমনটাই হওয়ার ছিল। নাহিদ ভাই, এইসবে মুখ লেগো না তো। ঠিক বলেছেন, এদের সাথে কথা বলাও পাপ। চলো তো এখান থেকে। বলেই রশনির হাত ধরে সেখান থেকে বেরিয়ে পড়ল সানা। ওদের সাথে নাহিদও বেরিয়ে পড়ল, কিন্তু সেহের এখনো ওভাবেই ঠাঁই দাঁড়িয়ে আছে। ইয়াশ বলল, আমি এত কিছুর পরেও তোর বলার মতো কিছু থাকতে পারে? যে মানুষটা আমার প্রাণ ছিল, আমার অহংকার ছিল, আমার গৌরব ছিল, আর সেই মানুষটি এতটা নিজ একটা কাজ, ছি, কিভাবে করলি রে? ইয়াশের কলার জোরে জোরে ঝাঁকিয়ে বলল, কেন করলি তুই এমনটা? কি হলো বল? এই টাকা আমার দিকে। ইয়াশের মুখ চেপে নিজের দিকে করে বলল, তুই না মেয়েদের একদম সহ্যই করতে পারতি না? কোনো মেয়েকে নিজের আশেপাশেও ঘুরতে দিতি না, তাহলে আজ কি হলো? কিভাবে পারলি রে একটা মেয়ের সাথে এমনটা করতে? কি হলো বল? সেহের জোরে ধাক্কা দিয়ে ইয়াশকে মাটিতে ফেলে দিল। ওকে মারার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই পেছন থেকে সানা এসে ওকে আটকে দেয়। সেহের প্লিজ, তুমি শান্ত হও। সানা বিভিন্নভাবে বুঝিয়ে শেহরকে শান্ত করে বাহিরে নিয়ে গেল। ইয়াশ ওখানেই মাথা নিচু করে বসেছিল। তখন সেখানে রশনি আবার এলো। ইয়াশ বুঝতে পেরেও ওভাবেই শান্ত হয়ে বসে রইল। রশনি গিয়ে ইয়াশের সামনে একটা কার্ড দিল। ইয়াশ কার্ডটার দিকে একবার তাকিয়ে আবার রশনির দিকে তাকিয়ে ভ্রু মুচকালো। দেখুন তো, যেটার জন্য এসেছিলাম সেটা দিতেই ভুলে গেছি। ইয়াশ এখনো ওভাবেই তাকিয়ে আছে। আরে বিয়ের কার্ড আমার আর নাহিদের। এটা যেন ইয়াশ মানতে পারলো না, অবাক হয়ে চেয়ে আছে রশনির মুখের দিকে। মানে নাহিদ আর আমার বিয়ের কার্ড দিয়ে গেলাম, কালই আমাদের বিয়ে আর আজ গায়ে হলো। কিন্তু আপনি তো জেলে থাকবেন, তাহলে আসবেন কিভাবে? কিন্তু তাতে আমার মামার কি? আমার দাওয়াত দেওয়ারটা আমি দিলাম, এখন আপনার দুর্ভাগ্য, আপনি আসতে পারবেন না। আচ্ছা তাহলে এখন আসি, ওকে বাই। কয়েক ঘন্টা পর জানালার পাশে বসে আছে রশনি। বাতাসের ঢেউগুলো খেলতে ব্যস্ত তার রেশমি ঘন কালো চুলের সাথে, কিন্তু তা যেন বারবার বিরক্তির কারণ হচ্ছে রশনির। বারবার মুখ থেকে সরিয়ে দিলে আবার ছুটে আসছে তার মুখের মাঝে। তাই আর বেশি বাড়াবাড়ি না করে ওভাবেই অবাধ্য থাকতে দিল তাদের, যেটা যেমন সেটাকে তেমনিতেই থাকতে দিতে চাইল। যাক, সেটা নিয়ে আর ভাবল না। কিন্তু আজ শীতল বাতাসের পরশ তার শরীরকে স্পর্শ করতে পারলেও পারছে না তার হৃদয়কে। ভিতরটা শুধু ছটপট ছটপট করছে। আজ যেন বড্ড অবাধ্য হয়ে গিয়েছে তার মনটা। শান্ত হতে নারাজ সে। চোখ বন্ধ করতেই ইয়াশের সাথে কাটানো স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। আজ কিছু সত্যি তো সেও ইয়াশের কাছ থেকে আড়াল করেছে। ইয়াশ রশনির মনে ওর জন্য ভালোবাসা সৃষ্টি করতে না পারলেও অনুভূতির জাল ঠিকই বুনতে পেরেছিল। এই কয়েকদিনে রশনি সত্যি অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছিল ইয়াশের ওপর। কিন্তু সেদিন রশনি অফিস থেকে বাসায় আসার পর মুহিনকে দেখেছিল উল্টো দিকে মুখ করে ফোনে কার সাথে যেন কথা বলছিল। হয়তো ইয়াশ। জি স্যার, আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে। আরও অনেক কিছু বলছিল, কিন্তু তার মধ্যে রশনি নামটা ওর কানে ভেসে আসে। রশনির মনে ব্যাপারটা নিয়ে কিছুটা সংকোচ হয়। মুহিন কথা শেষ করে চলে যাচ্ছিল, তখন রশনি পেছন থেকে ডাক দিল। মুহিনের অফিসে আসা যাওয়া লেগেই থাকে, তাই রশনি ওকে খুব ভালো করেই চেনে। এবার রশনি মুহিনকে ডাক দিল। মুহিন ভাই। মুহিন পেছনে তাকিয়ে রশনিকে দেখে কিছুটা চমকে উঠল। জজি জজি, আপনি তুতলাচ্ছেন কেন? আর ফোনে কার সাথে যেন কথা বলছিলেন দেখলাম, কিন্তু আমার নামে কি যেন বললেন? না না ম্যাডাম, আপনার নামে আবার কি বলবো? দেখুন, আমি ঘোরানো পেঁচানোর কথা একদম পছন্দ করি না। আমি স্পষ্ট আপনার মুখে আমার নাম শুনেছি, সো সোজাভাবে বলে দিন কাকে কি বলেছিলেন। না হলে আপনি তো আমাকে চিনেনি, আমি কি কি করতে পারি। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি বলতে পারবো না।
বলবেন না তো? ঠিক আছে, আমি এক্ষুনি মানুষ ডাকছি আর বলবো আপনি আমার সাথে অসভ্যতা করেছেন। দেন বাকিটা পাবলিক দেখে নেবে। না ম্যাম, প্লিজ এসব করবেন না। আমাকে স্যার একটা কাজ দিয়েছেন, যেটা করলে আমি মোটা অঙ্কের একটা টাকা পাবো, আর সেটা আমার খুবই প্রয়োজন আমার বাবার চিকিৎসার জন্য। আমাকে ক্ষমা করবেন, এর বাইরে আমি আর বেশি কিছু বলতে পারবো না। রশনি বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার স্যার আপনাকে যত টাকা দেবে তার থেকে ডাবল আমি আপনাকে দিব, কিন্তু তার জন্য আপনাকে আমাদের হয়ে কাজ করতে হবে। ম্যাডাম, আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না স্যারের সাথে। দেখুন, রাজি হয়ে গেলে আপনারই লাভ, আর না হলে লস তো আছে, সাথে আপনার দোষে আপনার পরিবারের ক্ষতি হতে পারে। রশনির কথায় ভয় পেয়ে গেল লোকটা। তারপর কিছুক্ষণ ভেবে রশনির প্রস্তাবে রাজি হয়ে গেল। রশনিকে ইয়াসের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলল। সব কিছু শুনে রশনির পুরো পৃথিবীটা যেন উলট পালট হয়ে গেল। বুকের মাঝে ভারী কিছু অনুভব করতে পারছে। হয়তো ইয়াসের জন্য এতদিনে জমে যাওয়া অনুভূতিগুলোর আর্তনাদ, নয়তো বিশ্বাস ভাঙার তীব্র অভিমান। কিন্তু এত কিছুর মাঝেও রশনি নিজেকে সামলে নিল। আপনি এবার আসতে পারেন। লোকটা কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে তারপর চলে গেল। হয়তো ওপরওয়ালা তার ওপর দয়া করেছে, তাই তাকে ইয়াসের ভয়ঙ্কর খেলার হাত থেকে রক্ষা করেছে। সানা এগুলো শোনার পর সেহেরকে সব বলেছিল। তাদের খুবই ঘৃণা জন্মেছিল ইয়াসের প্রতি। সেহের তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি তার প্রিয় বন্ধু এমনটা করতে পারে। তারপরে তারা প্রতিজ্ঞা করে যে নোংরা খেলাটা ইয়াস খেলতে চেয়েছিল রশনির সাথে, সেই খেলাতেই হারাবে তারা ইয়াসকে। নাহিদও এতে ফুল সাপোর্ট করেছিল রশনিকে। রোশনি কাঁধে কারো হাতে স্পর্শ পাওয়ায় ভাবনার জগৎ থেকে ফিরে এলো রশনি। চোখের কোণে পানিটা তাড়াতাড়ি আড়াল করে নিয়ে পেছনে ফিরল। নাহিদ, তুমি এই টাইমে? হ্যাঁ, মানে এটা দিতে এসেছিলাম। কয়েকটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে, কি এটা? নাহিদ প্যাকেটটা থেকে একটা ব্ল্যাক কালার লেহেঙ্গা বের করে রশনির হাতে দেয়। আমি চাই কালকে আমাদের বিয়েতে তুমি এই লেহেঙ্গাটা পরবে। রশনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর নাহিদের কথায় কোনো খেয়ালই নেই। নাহিদ রশনিকে ঝাঁকিয়ে বলল, কি হলো, আমার কথা শুনছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরবো। আমার কতদিনের স্বপ্ন কালকে পূরণ হতে যাচ্ছে। রোশনি, তোমার কোনো স্বপ্ন ছিল না আমাদের এই দিনটাকে নিয়ে? রশনি নাহিদের কথার কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আমি মানে রোশনি, তুমি কি আজও নাহিদ, আমার না প্রচুর ঘুম পাচ্ছে, প্লিজ তুমি এখন যাও, কাল তাজা উঠবে। রশনি কিছুটা ঠেলেই নাহিদকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। রশনি নিজেও জানে না ও এমন করছে কেন। আজ গায়েল হলুদের অনুষ্ঠানেও মুখ গোমরা করেছিল, অবশ্য তা সবার সামনে আড়াল করে সামনে মিথ্যে হাসির ভান করেই ছিল। তাহলে কি আজও রোশনি ওকে? না না, এটা আমার পাস ছিল, ওগুলো নিয়ে বেশি না ভাবাই ভালো। নিজের মনকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন আজ রশনি আর নাহিদের বিয়ে। বাড়ির মধ্যেই বিয়েটা হচ্ছে। খুব সুন্দর করেই সাজানো হয়েছে বাড়িটা। নাহিদ নিচে সে কবে থেকে পায়চারি করছে, কিন্তু রশনির আসার কোনো নামই নেই। ওপরে যে দেখে আসতে চেয়েছিল একবার, কিন্তু কাজিনরা ঢুকতেই দেয়নি। উফ বোন, তোরে তো পুরোই মা। চুপ বেশরম মাইয়া, লজ্জা করে না নিজের বোনের এগুলো কইতে? তুমি তো কইলা আমি নাকি বেশরম, তাহলে আবার লজ্জা লাগবে কেমনেতে? তোর যে কি হইব